করে দিলাম রেকর্ড। তো আমরা আমরা আরহেনিয়াস মতবাদ থেকে দেখছি অ্যাসিড কারা যারা জলীয় দ্রবণে H+ আয়ন দান করে, বেস কারা যারা জলীয় দ্রবণে OH- আয়ন দান করে। ব্রনস্টেড লাউরি মতবাদ অনুসারে অ্যাসিড কারা ছিল যারা প্রোটন দান করে, ঠিক আছে। অ্যাসিড কারা যারা প্রোটন দাতা H+ আয়ন বা প্রোটন দান করে, আর বেস কারা যারা কি H+ গ্রহীতা বা প্রোটন গ্রহণ করে, তাই না? এখন লুইস বলতেছে আরেকটা কথা, ঠিক আছে। তো দেখো ভাইয়া, আমাদের যে কেমিস্ট্রির জগৎ এগুলা কিন্তু একটা সময় কি হয়ে গেছে, আস্তে আস্তে ইলেকট্রন কেন্দ্রিক হয়ে গেছে। যত ব্যাপার স্যাপার সবগুলো আমরা কি দিয়ে ব্যাখ্যা করি বলো তো ভাইয়া? ধর্ম বলো, বিক্রিয়া বলো, সবকিছু কিন্তু কি আমরা আস্তে আস্তে ইলেকট্রন দিয়ে ব্যাখ্যা করা শুরু করলাম। তো লুইসের জন্য অ্যাসিড এবং বেসের যে সংজ্ঞাটা সেটা কি কি দিয়ে ব্যাখ্যা করার ট্রাই করলো? সে আসলে ইলেকট্রন দিয়ে ব্যাখ্যা করার ট্রাই করলো। সে কি বললো? অ্যাসিড হচ্ছে সে সকল যৌগ যারা ইলেকট্রন গ্রহণ করে। যারা কি করে বলো তো ভাইয়া? ইলেকট্রন গ্রহণ করে। তাহলে যারা ইলেকট্রন গ্রহণ করে বা করতে পারে তারা সবাই কি বলতো ভাইয়া? লুইস মতবাদ অনুসারে কি অ্যাসিড। আর তার মতবাদ অনুসারে বেস কারা বলতো ভাইয়া? বেস হচ্ছে তারা যারা ইলেকট্রন দান করতে পারে, ঠিক আছে, ইলেকট্রন দাতা। তার মানে লুইস কি বলতেছে বলতো ভাইয়া? যারা যারা ইলেকট্রন দান করতে পারবে সবাই কি বলতো ভাইয়া? বেস। আর যারা যারা ইলেকট্রন গ্রহণ করতে পারবে তারা সবাই কি বলতো ভাইয়া? তারা সবাই কি অ্যাসিড। এখন বলো তো ভাইয়া, আমরা যদি অ্যাসিডের কিছু উদাহরণ দেখার ট্রাই করি লুইস মতবাদ অনুসারে, অ্যাসিড কারা যারা ইলেকট্রন গ্রহণ করতে পারে? বলো তো ভাইয়া, সকল ধনাত্মক আয়ন ইলেকট্রন গ্রহণ করতে পারে না? সকল ধনাত্মক আয়ন কি করতে পারে? ইলেকট্রন গ্রহণ করতে পারে। তার মানে লুইস মতবাদ অনুসারে সকল ধনাত্মক আয়ন কি বলো তো ভাইয়া? সকল ধনাত্মক আয়ন কি লুইস মতবাদ অনুসারে হচ্ছে কি অ্যাসিড। যেমন তুমি যদি H+ আয়ন নাও সেটা কি লুইস মতবাদ অনুসারে অ্যাসিড হবে। তুমি যদি Na+ আয়ন নাও সেটাও কি হবে? লুইস মতবাদ অনুসারে অ্যাসিড হবে। তুমি যদি ভাইয়া আর কোনো পজিটিভ আয়ন নাও, মনে করো Fe2+, এটাও কি হবে বলো তো ভাইয়া? লুইস মতবাদ অনুসারে কি হবে? অ্যাসিড হবে। তুমি যদি অ্যামোনিয়াম আয়ন নাও এটাও কি হবে বলো তো ভাইয়া? পজিটিভ আয়ন যেহেতু, এটা কি হবে বলো তো ভাইয়া? এটাও কিন্তু আমাদের অ্যাসিড হবে। কার মতবাদ অনুসারে? লুইস মতবাদ অনুসারে। তো লুইস মতবাদ অনুসারে আরো একটা ক্যাটাগরির যৌগ কি হয় বলো তো ভাইয়া? অ্যাসিড হইতে পারে, প্রশম কিছু যৌগ। তো কারা হইতে পারে বলো তো ভাইয়া? তোমরা কি অ্যালুমিনিয়াম ক্লোরাইড কে চিনো? চিনো অ্যালুমিনিয়াম ক্লোরাইড কে? বলো তো ভাইয়া, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের যে অ্যালুমিনিয়াম অণুটা আছে, অ্যালুমিনিয়ামের যোজ্যতা স্তরে তাহলে কয়টা ইলেকট্রন হইলো ক্লোরিনের সাথে যুক্ত হয়ে? 6টা হইলো। অ্যালুমিনিয়ামের কি আছে বলো তো ভাইয়া? এখনো কিন্তু অষ্টক পূর্ণ হওয়ার জন্য 2টা কি আছে? ইলেকট্রনের দরকার আছে। তার মানে কি অ্যালুমিনিয়ামের কিন্তু, এই যৌগটাতে অ্যালুমিনিয়ামের কিন্তু অষ্টক পূর্ণ হয় নাই। এরকম যৌগকে আমরা কি বলি বলতো ভাইয়া? বলি যে এখানে অ্যালুমিনিয়ামের কি হয়েছে? অষ্টক সংকোচন ঘটছে। এরকম যাদের অষ্টক সংকোচন ঘটে তারাও কি করতে পারে? ইলেকট্রন গ্রহণ করতে পারে না? তারাও কিন্তু ইলেকট্রন গ্রহণ করতে পারে। এজন্য লুইস মতবাদ অনুসারে এই সকল যৌগ কি বলতো ভাইয়া? অ্যাসিড। তার মানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড যেটা, এটা কি লুইস মতবাদ অনুসারে অ্যাসিড না ক্ষার? বলো। এটা অ্যাসিড। তার মানে অ্যালুমিনিয়াম ক্লোরাইডও কি বলতো ভাই? একটা লুইস অ্যাসিড, ঠিক আছে। এটা অ্যাসিড কি না আমরা জানি না, বাট লুইস মতবাদ অনুসারে সে কি অ্যাসিড। এছাড়াও যে সকল যৌগে ফাঁকা ডি অরবিটাল আছে তারাও কি হবে? লুইস অ্যাসিড হবে। যেমন মনে করো জিঙ্ক ক্লোরাইড, এটাও কি হবে বলতো ভাইয়া? এটাও হবে অ্যাসিড। তারপরে তারপরে FeCl3 যেটা, এটাও কি হবে বলতো ভাই? লুইস মতবাদ অনুসারে অ্যাসিড হবে। এরকম আরো অনেকগুলো অ্যাসিড তোমরা দেখতে পারবা, ঠিক আছে। যারা ইলেকট্রন গ্রহণ করতে পারে তারা সবাই কি হবে বলতো? লুইস মতবাদ অনুসারে অ্যাসিড হবে। একইভাবে ইলেকট্রন দান করতে পারবে কারা? সকল ঋণাত্মক আয়ন, তাই না? ইলেকট্রন দান করতে পারবে কারা বলতো ভাইয়া? সকল ঋণাত্মক আয়ন। তার মানে সকল ঋণাত্মক আয়ন যারা আছে তারা কি বলতো ভাইয়া? লুইস মতবাদ অনুসারে সবাই কি বলতো ভাইয়া? বেস। যেমন ক্লোরাইড কি হবে? একটা বেস হবে। কেন? সে ইলেকট্রন দান করতে পারবে। তারপরে তুমি যদি মনে করো যে কি নিতে পারো ঋণাত্মক আয়ন, তুমি মনে করো যে তুমি সালফেট আয়ন নিলা, এটাও কি হবে? লুইস মতবাদ অনুসারে একটা বেস হবে। তুমি আরো একটা ঋণাত্মক আয়ন নিতে পারো, মনে করো কি বলতো ভাইয়া? ব্রোমাইড, এটাও কি হবে? লুইস মতবাদ অনুসারে কি হবে বলতো ভাইয়া? বেস হবে। তার মানে বেস, লুইস মতবাদ অনুসারে সকল ঋণাত্মক আয়ন কি হবে বলতো ভাইয়া? বেস হবে, ঠিক আছে, নেগেটিভ আয়ন। এছাড়া বলতো আরো এক টাইপের লুইস বেস হইতে পারে। কোন টাইপের বলতো ভাইয়া? প্রশম যেগুলা, কারা হবে? যাদের কি আছে? যাদের মুক্ত জোড় ইলেকট্রন আছে তারা কি করতে পারে? মুক্ত জোড় ইলেকট্রন দান করতে পারে না? যাদের মুক্ত জোড় ইলেকট্রন আছে তারা কি করতে পারে? মুক্ত জোড় ইলেকট্রন দান করতে পারে। যেহেতু তারা ইলেকট্রন দান করতে পারে তাইলে তারা কি হবে বলতো ভাইয়া? লুইস মতবাদ অনুসারে তারা বেস হবে। যেমন কি অ্যামোনিয়াতে নাইট্রোজেনে কি আছে?
মুক্তজয়ী ইলেকট্রন আছে, এটা সে কি করতে পারবে? দান করতে পারবে। তাই সে কি লুইস মতবাদ অনুসারে বেজ। পানি, পানির অক্সিজেনে কি আছে? মুক্তজয়ী ইলেকট্রন আছে, সে কি করতে পারবে? এই মুক্তজয়ী ইলেকট্রন দান করতে পারবে। তাহলে লুইস মতবাদ অনুসারে সে কি হবে? বেজ। ঠিক আছে, যে কোনো অ্যালকোহল, ঠিক আছে, যে কোনো অ্যালকোহল, এই অ্যালকোহলের অক্সিজেনে কি আছে? মুক্তজয়ী ইলেকট্রন আছে, সেটা সে কি করতে পারবে? দান করতে পারবে। তার মানে লুইস মতবাদ অনুসারে এই অ্যালকোহল গুলা কি হবে বলো তো ভাইয়া? বেজ হবে। তারা আসলে অ্যাসিড না বেজ আমরা জানি না, বাট লুইস মতবাদ অনুসারে কি এরা অ্যাসিড এবং এরা কি বলো তো ভাইয়া? বেজ। আমি কি ক্লিয়ার করতে পারছি? জি আমি ভাইয়া। ক্লিয়ার করতে পারছি? তাহলে রেকর্ড অফ করে পরীক্ষাটা নিয়ে নিই তোমার। তাহলে চলো আমরা রেকর্ড অন করে আবার ক্লাস চলে যাই। তো আমরা পড়াশোনা করতেছিলাম কি নিয়ে? আমরা পড়াশোনা করতেছিলাম ভাইয়া লুইস মতবাদ নিয়ে, লুইস অ্যাসিড লুইস খান নিয়ে। ঠিক আছে, তো মনে করো যে ভাইয়া একটা বিক্রিয়া দেখে ফেলি লুইস অ্যাসিড খানের। মনে করো অ্যামোনিয়া, এটা কি লুইস খান না লুইস অ্যাসিড বলো তো? এটা একটা লুইস অ্যাসিড। বলো তো ভাইয়া BF3 লুইস অ্যাসিড নাকি খান? BF3 বোরনের কিন্তু অষ্টক পূর্ণ হয় নাই, জানো এটা? বোরনের যোজ্যতা স্তরে কয়টা ইলেকট্রন? BF3 তে বোরনের যোজ্যতা স্তরে কয়টা ইলেকট্রন হয়েছে বলো তো ভাইয়া? বোরনের আগে থাকে কয়টা? 3টা। ফ্লোরিন থেকে আরো 3টা আসলে কয়টা হবে? 6টা। তাহলে অষ্টক পূর্ণ হয়েছে? হয় নাই। তাহলে এটা কি হবে? লুইস অ্যাসিড হবে, তাই না? লুইস অ্যাসিড হবে। তো এই দুইটার যদি তুমি বিক্রিয়া করাই দাও, BF3 এর বোরনের কি লাগবে? ইলেকট্রন লাগবে। আর অ্যামোনিয়ার যে নাইট্রোজেন সে কি করবে? ইলেকট্রন দিবে। তাহলে তাদের মধ্যে কোন ধরনের বন্ধন হবে বলো তো ভাইয়া? সন্নিবেশ সমযোজী বন্ধন হবে। এই যে নাইট্রোজেন কি করবে? 2টা ইলেকট্রন সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে বোরনের সাথে শেয়ার করবে। আলটিমেটলি কি উৎপন্ন হবে? একটা যৌগ উৎপন্ন হবে। তো এটা কিন্তু ভাই একটা অ্যাসিড ক্ষারের বিক্রিয়া, লুইস অ্যাসিড আর কি লুইস ক্ষারের বিক্রিয়া। ঠিক আছে, তো এগুলা কিন্তু তোমাদের একটু দেখা লাগবে। ঠিক আছে, তো লুইস অ্যাসিড এবং লুইস ক্ষারের কিন্তু এটা একটা খুব সুন্দর বিক্রিয়া। তাহলে আমরা নতুন একটা টপিক শুরু করব। ঠিক আছে, উৎপন্ন যৌগটা কি? লবণ? অ্যাসিড ক্ষারের বিক্রিয়া যেহেতু লবণ, বাট এটা আসলে একটা সমযোজী যৌগ। কেমন? এটা আসলে একটা সমযোজী যৌগ ছাড়া আর কিছুই বলতে পারবো না। একটা বড় বৃহত্তর সমযোজী অণু। ঠিক আছে, আচ্ছা তাহলে চলো আমরা গ্রিন হাউস গ্যাস নিয়ে একটু পড়াশোনা করি। তো গ্রিন হাউস গ্যাস নিয়ে তোমরা এর আগে অনেক পড়াশোনা করছো, ফার্স্ট পেপারেও আমি পড়াইছি। কেউ কি আমাকে বলতে পারবা গ্রিন হাউস গ্যাস কি? ভাইয়া যেগুলা তাপমাত্রা ধরে রাখে। আচ্ছা, তো গ্রিন হাউস গ্যাস নিয়ে পড়াশোনার জন্য আমাদের যেটা সম্পর্কে জানা লাগবে সেটা হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট। গ্রিন হাউস ইফেক্ট বলতে আসলে কি বোঝায়? ঠিক আছে, তো গ্রিন হাউস কনসেপ্টটা আসছিল অনেক আগে। তোমরা কি দা মার্শিয়ান ছবিটা দেখছো? মুভিটা, ওই মঙ্গলে যে যে আলু চাষ করে, দেখছো? আচ্ছা 8764 তুমি কে ভাইয়া? তো আচ্ছা দেখা লাগবে না, আমি বলতেছি। 8764 তোমার নাম কি ভাইয়া? ভাইয়া মাইক অন করো ভাইয়া। 8764 বাক্সে এই এগুলা কি বাইরের পোলাপান? আচ্ছা দেখো, তো যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে, মনে করো কোন একটা অঞ্চলের তাপমাত্রা অনেক কম। ঠিক আছে, মনে করো তুমি কানাডার কোন একটা জায়গা যেখানে হচ্ছে আসো, যেখানে হচ্ছে তাপমাত্রা কম। এখানে তুমি গ্রীষ্ম প্রধান কোন একটা দেশের ফল চাষ করবা বা সবজি চাষ করবা। ঠিক আছে, এখন গ্রীষ্ম প্রধান কোন একটা অঞ্চলে সবজি বা ফল যদি তুমি চাষ করতে চাও, তোমার তাপমাত্রা অনেক বেশি হওয়া লাগবে, তাই না? তো এই জন্য যেটা করে তারা কি করে? একটা কাচের তৈরি ঘর নির্মাণ করে। ঠিক আছে, কি করে? কাচের তৈরি একটা ঘর নির্মাণ করে। তো এই কাচের তৈরি ঘর নির্মাণ করে এখানে যে মাটিগুলো আছে এই মাটিতে তারা কি করে? গাছ রোপণ করে। এখন কাচের তৈরি ঘর নির্মাণ করলে কি হবে জানো? এই সূর্য থেকে কি হবে বলো তো ভাইয়া? আলো আসবে। আয়সা কি করবে? কাজ ভেদ করে এই পৃথিবীতে আসবে। এখন বলো তো ভাইয়া, কাজ ভেদ করে পৃথিবীতে আসছে, পৃথিবীতে আয়সা এই সূর্যের যে শক্তিগুলা, তাপ ও আলোক শক্তির কিছু পরিমাণ শোষিত হবে, কিছু পরিমাণ প্রতিশোধিত হবে, বাকি কিছু পরিমাণ কি হবে বলো তো ভাইয়া? প্রতিফলিত হবে। এখন বলো তো ভাইয়া, যে শক্তি নিয়ে তাপ শক্তি পৃথিবীতে আসছিল, মানে যে শক্তি নিয়ে সূর্য থেকে শক্তিটা পৃথিবীতে আসছিল, একই শক্তি নিয়ে কি ব্যাক যাইতে পারবে? তার কিছু না পরিমাণ ভাইয়া। শক্তি হ্রাস পাবে না? হ্রাস পাবে। তো বেশি শক্তি হওয়ার কারণে আসার সময় সে কি করছে? কাচের যে ঘরটা সেটা ভেদ করে চলে আসতে পারছে। বাট যাওয়ার সময় তার শক্তিটা কম হওয়ার কারণে সে কি কাচের যে ঘরটা সেটা ভেদ করে যাইতে পারবে?
কিছু পরিমাণ শক্তি পারবে, বাট অনেক বড় একটা অংশ কি করতে পারবে না, কাচের যে ঘরটা সেটা ভেদ করে বাইরে যাইতে পারবে না। এখন শক্তিটা যেহেতু কাচের ঘর ভেদ করে বাইরে যাইতে পারতেছে না, এর কারণে বলতো ভাইয়া এই যে কাচের ঘরের ভিতরে তাপ শক্তি বৃদ্ধি পাবে না, তাপ শক্তি কিন্তু বৃদ্ধি পাবে। তাপ শক্তি বৃদ্ধি পাইলে কাচের ঘরের ভিতরে তাপমাত্রাও বৃদ্ধি পাবে। এর ফলে ভাইয়া এই গাছগুলা যে আছে ভিতরে, তারা কি মনে করবে আমরা তো গরমকালের জায়গায় আছি, ঠিক আছে, আমরা হচ্ছে গ্রীষ্ম প্রধান কোন একটা দেশে আছি, এখানে চলো আমরা বড় হয়ে শাকসবজি দিয়ে দিই, এটা মনে করবে না? এটা কিন্তু মনে করবে। এর ফলে গ্রীষ্ম প্রধান অঞ্চলের যে শাকসবজি গুলা, সেগুলা কিন্তু এখানেও কি করা সম্ভব, ফলানো সম্ভব। তো এটাই ছিল গ্রিন হাউস ইফেক্টের ধারণা বা গ্রিন হাউস কনসেপ্টের ধারণা, যে আমরা শীত প্রধান দেশে কোন একটা গ্রীষ্ম প্রধান দেশের ফল ফলাদি যদি চাষাবাদ করতে চাই, আমরা কি করব, এমন একটা ব্যবস্থা তৈরি করব যাতে আমরা কি করতে পারি, তাপ শক্তি ধরে রাখতে পারি। তাপ শক্তি ধরে রাখতে পারলে কি হবে বলতো ভাইয়া, এই ভিতরের তাপমাত্রা বাড়বে, ফলে গাছগুলা কি পাবে, তার যথেষ্ট মানে যতটুকু দরকার ওই অনুসারে তাপমাত্রা পাবে। এর কারণে কি গাছগুলো আমরা বড় করতে পারবো, ঠিক আছে, ওইগুলা চাষাবাদ করতে পারবো আর কি। এখন পৃথিবীর ক্ষেত্রেও কি হয় বলতো ভাইয়া, পৃথিবীর চারপাশে কি আছে, বায়ুমণ্ডল আছে না, গাছগুলা খুব খুশি, হ্যাঁ গাছগুলা খুব খুশি, তাপমাত্রা পাচ্ছে, গরম গরম, ঠিক আছে, হট হট, ঠিক আছে। তো পৃথিবীর চারপাশে কি আছে বলতো ভাইয়া, বায়ুমণ্ডলের একটা চাদর আছে না, ঠিক আছে, বায়ুমণ্ডলের কি আছে, একটা চাদর আছে। তো এখানে কি আছে, কিছু পরিমাণ স্পেশাল গ্যাস আছে, যেই গ্যাসগুলা কি করে বলতো ভাইয়া, এক্স্যাক্টলি ওই কাচের ঘরের মতো কাজ করে, ঠিক আছে। তো সূর্য থেকে কি আসবে, সূর্য থেকে তাপ শক্তি কি করবে, পৃথিবীতে আসবে, খুশি হয়ে আসবে। বাট যাওয়ার সময় এই গ্যাসগুলা কি করবে বলতো ভাইয়া, ওই শক্তিকে কি করতে দিবে না, বাইরে বের হইতে দিবে না, ঠিক আছে। বাইরে বের হইতে না দেওয়ার কারণে এই ভূপৃষ্ঠের তাপমাত্রা কি হয়ে যাবে বলতো ভাইয়া, ভূপৃষ্ঠের তাপমাত্রা বলো, পৃথিবীর বায়ুমণ্ডলের তাপমাত্রা বলো, অনেক বেড়ে যাবে। এর ফলে যে ঘটনাটা ঘটবে, পৃথিবীর কি হবে বলতো ভাইয়া, গ্লোবাল ওয়ার্মিং হবে, পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাবে। তারপরে মেরুগুলার কি হবে, বরফগুলা গলে যাবে, ঠিক আছে, গলে যেয়ে কি হবে বলতো ভাইয়া, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাবে, আরো কত কিছু, ঠিক আছে, মানে ওই সাদা ভালুক মরে যাবে, ঠিক আছে, এই ঘটনাগুলা ঘটবে। এই যে ভাইয়া, এই যেই গ্যাসগুলা এই পৃথিবীর তাপমাত্রা বাড়ানোর জন্য বা এই যে তাপ শক্তি ধরে রাখার জন্য দায়ী, ওই গ্যাসগুলাকে কি বলা হয় বলতো ভাইয়া, গ্রিন হাউস গ্যাস বলা হয়। তো এগুলোর মধ্যে অন্যতম কিছু গ্যাস হচ্ছে কি বলতো ভাইয়া, কার্বন ডাই অক্সাইড, তারপরে হচ্ছে কি বলতো ভাইয়া, জলীয় বাষ্প, ঠিক আছে, জলীয় বাষ্প কিন্তু ভাইয়া একটা গ্রিন হাউস গ্যাস। তারপরে নাইট্রোজেনের যে অক্সাইড গুলা, সেগুলা কি বলতো ভাইয়া, গ্রিন হাউস গ্যাস। তারপরে সিএফসি আছে, ক্লোরোফ্লোরো কার্বন, এরাও কি বলতো ভাইয়া, গ্রিন হাউস গ্যাস। তারপরে কি আছে বলতো ভাইয়া, তারপরে মিথেন আছে, ঠিক আছে, এরাও কি বলতো ভাই, এরা প্রত্যেকেই কি গ্রিন হাউস গ্যাস। এরা কিসের জন্য দায়ী, এরা আসলে গ্রিন হাউস ইফেক্টের জন্য দায়ী। তো তোমাদের খুব ভালো একটা কোয়েশ্চেন আসে এমসিকিউর জন্য বিভিন্ন ভার্সিটির পরীক্ষা এবং এইচএসসি তে, সেটা হচ্ছে নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়, অথবা নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস। তো এজন্য আমাদের যে জিনিসটা মনে রাখা লাগবে সেটা হচ্ছে কি, গ্রিন হাউস গ্যাস কারা কারা, ঠিক আছে। তো এটার জন্য একটা ছন্দ লিখে ফেলো সবাই। বায়ু জয়িতাম না কামিনার করলে অতি আছে। অবশ্যই কামিনার কোলে অথি আসে, ফার্স্ট পেপারেও পড়াইছি। তো লিখে ফেলো, কামিনার কোলে অথি আসে। মনে আছে, ব্রিলিয়ান্ট ছাত্রছাত্রী হয়, ভেরি গুড। যদি কেড়ে নিতে বলো কবিতাটা শিখাটা, জানো এটা আমি আঁকাইছি সুদৃশ্যমান চিত্র গ্রিন হাউস ইফেক্টের, ঠিক আছে। তো আমরা যে ছন্দটা লিখবো সেটা হচ্ছে কামিনার কোলে অথি হাসে, O3 হাসে, অথি হাসে, যাই হোক, কামিনার, ঠিক আছে, কোলে অথি হাসে, অথই হাসে, O3 হাসে, যা ইচ্ছা লিখো ভাইয়া। তো কা হচ্ছে কি বলতো ভাইয়া, কা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, মি হচ্ছে মিথেন, ঠিক আছে, নার হচ্ছে নাইট্রোজেনের যে অক্সাইড গুলা, ঠিক আছে, এটা NOx দিয়ে প্রকাশ করলাম, এটা হইতে পারে N2O, তারপরে হইতে পারে ভাইয়া NO, ঠিক আছে, তারপরে NO2, এগুলা সবগুলা হইতে পারে, ঠিক আছে। তারপরে কোলে হচ্ছে ভাইয়া ক্লোরোফ্লোরো কার্বন বা CFC, ঠিক আছে। তারপরে O3 হচ্ছে ভাইয়া O3, ঠিক আছে। ওজোন গ্যাস কি বলতো ভাইয়া, ওজোন গ্যাস কিন্তু কি একটা গ্রিন হাউস গ্যাস, ঠিক আছে।
আমাদের যে স্ট্র্যাটোস্ফিয়ারের যে ওজোন স্তর সেখানের জন্য ওজোন গ্যাসটা খুব ভালো হইলেও ভূপৃষ্ঠের জন্য কিন্তু ওজোন গ্যাস খুব একটা সুবিধার না। কেন? এটা কিন্তু ভাইয়া কি একটা গ্রিন হাউস গ্যাস। ঠিক আছে, হাসে কি বলতো ভাইয়া? H2O, জলীয় বাষ্প। এরা সবাই কি বলতো ভাইয়া? এরা সবাই হচ্ছে গ্রিন হাউস গ্যাস। কামিনার কোলে অতি আসে। তো এখান থেকে তোমাদের খুব ভালো এমসিকিউ এসে থাকে। কেমন? খুব ভালো এমসিকিউ এসে থাকে এখান থেকে। ঠিক আছে, এখান থেকে তোমাদের খুব ভালো এমসিকিউ এসে থাকে। লিখছো এটা ভাইয়া? এটা তোমরা লিখেছো? জি ভাইয়া। জি ভাইয়া। যদি লিখে থাকো আমি কি সামনের দিকে আগাবো? এখানে দেখো ভাইয়া, এখানে আমরা খুব সুন্দর একটা গ্যাসের সাথে পরিচিত হয়েছি, যেটা হচ্ছে কি সিএফসি। এটা কি বলতো ভাইয়া? গ্রিন হাউস গ্যাস। বলতো ভাইয়া সিএফসি আগে কোথায় কোথায় ইউজ করা হইতো? আমাদের অ্যারোসলে ইউজ করা হইতো, তারপরে ফ্রিজে ইউজ করা হইতো। ঠিক আছে, সিএফসি কিন্তু আমাদের খুবই দরকারি একটা গ্যাস ছিল। সিএফসির পূর্ণরূপ কি? সিএফসির পূর্ণরূপ হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। সিএফসির পূর্ণরূপ হচ্ছে ক্লোরো, তারপরে কি? ফ্লোরো কার্বন। ঠিক আছে, তার মানে সিএফসি হচ্ছে এমন একটা যৌগ যেখানে কি থাকবে? কার্বন থাকবে, ফ্লোরিন থাকবে, আর কি থাকবে বলতো ভাইয়া? ক্লোরিন থাকবে। কয়টা থাকবে এটা আমার দেখার বিষয় না, থাকলেই হয়েছে। তো যে সকল যৌগে কার্বন থাকে, ফ্লোরিন থাকে, ক্লোরিন থাকে, এই তিনটার সমন্বয়ে গঠিত ওই যৌগগুলোকে আমরা কি বলি? ক্লোরোফ্লোরো কার্বন বলি। এখন ক্লোরোফ্লোরো কার্বনের আগে অনেক ইউজ হইতো। কোথায় ইউজ হইতো? ফ্রিজে ইউজ হইতো, অ্যারোসলে ইউজ হইতো, আরো অনেক জায়গায় ইউজ হইতো। কিন্তু একটা সময় এই ইউজটা কমানোর দরকার হয়েছে। কেন? সিএফসি হচ্ছে একটা গ্রিন হাউস গ্যাস। পাশাপাশি সিএফসি যে গ্যাসটা, এটা কি করে? ওজোন স্তর ক্ষয় করে। ঠিক আছে, সিএফসি গ্যাস কি করে বলতো ভাইয়া? ওজোন স্তর ক্ষয় করে। কিভাবে ক্ষয় করে? সিএফসি তে কি থাকে? ক্লোরিন থাকে না? তো সিএফসি যখন ভাইয়া উপরের দিকে যায়, তখন এই সূর্যালোকের উপস্থিতিতে এখান থেকে কি উৎপন্ন হয়? জায়মান ক্লোরিন উৎপন্ন হয়। এই জায়মান ক্লোরিন যেটা, সেটা কার সাথে বিক্রিয়া করে ভাইয়া? ওজোনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? ওজনকে ভেঙে দেয়। এই যে দেখতেছো, সে কিন্তু ভাইয়া ওজোন গ্যাসকে ভেঙে দিচ্ছে। তার মানে সে কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারের আমাদের যে অতি গুরুত্বপূর্ণ ওজোন স্তর, তাকে কিন্তু কি করে দিচ্ছে? সর্বনাশ করে দিচ্ছে। এজন্য বিজ্ঞানীরা এই সিএফসি গ্যাসের বিকল্প খোঁজা শুরু করলো, যে ভাইয়া সিএফসি গ্যাস তো অনেক ক্ষতিকর, এবং সিএফসি গ্যাস কিন্তু সহজে কি হয় না? সহজে পচে যায় না, বা নষ্ট হয়ে যায় না, বিয়োজিত হয়ে যায় না। ঠিক আছে, একটা সিএফসি গ্যাস কিন্তু ভাইয়া 100 বছর ধরে স্থায়ী হয়। ঠিক আছে, 100 বছর ধরে তার কিন্তু কোনো বিয়োজন হয় না। তার মানে সে কিন্তু কনস্ট্যান্টলি 100 বছর ধরে কি করবে? পৃথিবীর ক্ষতি করবে। ঠিক আছে, এই জন্য একটা বিকল্প উপাদান সৃষ্টি করার ট্রাই করলো। বিকল্প উপাদান হিসেবে বিজ্ঞানীরা কি তৈরি করলো? এইচসিএফসি তৈরি করলো। তো এইচসিএফসি আর কিছুই না, এইচসিএফসি একটা সিএফসি গ্যাস। এখানে অতিরিক্ত ভাবে কে থাকবে বলতো ভাইয়া? হাইড্রোজেন থাকবে। ঠিক আছে, এইচসিএফসি এর পূর্ণরূপ হচ্ছে ভাইয়া হাইড্রোক্লোরোফ্লোরো কার্বন। তার মানে ক্লোরোফ্লোরো কার্বনের সাথে যদি হাইড্রোজেন থাকে, তাকে আমরা কি বলবো? এইচসিএফসি বলবো। তো গণহারে এইচসিএফসি কেও কি বলা হয় বলতো? সিএফসি বলা হয়। ঠিক আছে, এইচসিএফসি ইজ এ স্পেশাল টাইপ অফ কি বলতো ভাইয়া? সিএফসি। ভাইয়া এখানে যে ওই ওজোন গ্যাস মানে ওজোনকে ভেঙে অক্সিজেন উৎপন্ন করতেছে, অক্সিজেনটা তো আমাদের পরিবেশের জন্য মানে হ্যাঁ, এই অক্সিজেনটা আবার ভাঙে। দরকার। অক্সিজেনটা আবার ভাঙে। ঠিক আছে, ভাইঙা কি করে? এটা উৎপন্ন করে। তারপরে কি করে বলতো ভাইয়া? হ্যাঁ, বলতেছি, তোমার কথায় আসতেছি। এটা আবার এটার সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? কি জানো? ক্লোরিন গ্যাস, আর কি? আর হচ্ছে অক্সিজেন। এখন এই অক্সিজেন গ্যাস আমার দরকার কোথায়? ভূপৃষ্ঠে, তাই না? এটা জি উৎপন্ন ভাইয়া। হচ্ছে কোথায়? স্ট্র্যাটোস্ফিয়ারে। তো স্ট্র্যাটোস্ফিয়ারের অক্সিজেন দিয়ে আমরা কি খাবো, না কি করবো বলতো? কাজ আছে স্ট্র্যাটোস্ফিয়ারের অক্সিজেন দিয়ে? এই কোনো কাজ আছে? ভাইয়া ওই অক্সিজেন কি ওইখানেই থাকবে, ভূপৃষ্ঠে নামবে এই না? ভূপৃষ্ঠে চাপ বেশি নাকি উপরে চাপ বেশি বলতো ভাইয়া? অবশ্যই ভূপৃষ্ঠে চাপ বেশি, কারণ যতই উপরের দিকে যায় চাপ কমতে থাকে। কোনো গ্যাস কি কম চাপ থেকে বেশি চাপের দিকে যাবে? যাবে? যাবে না কিন্তু। ঠিক আছে, নিচ থেকে উপরের দিকে যায়, বাট উপর থেকে নিচ থেকে আসতে ঝামেলা আছে। ঠিক আছে, যেহেতু উপরে আছে ভূপৃষ্ঠ, নিচ থেকে ভাইয়া আমার নেটের সমস্যা নেই কি আপনার? তোমার অনেক নেটে সমস্যা, তোমার গান শুনতেছি আমি। আচ্ছা, তো আমাদের এখন যে জিনিসটা জানা লাগবে সেটা হচ্ছে ভাইয়া সিএফসি গ্যাসের নামকরণ। ঠিক আছে, তো আমি সিএফসি গ্যাসের নামকরণ বলতে সিএফসি এবং এইচসিএফসি দুইটাকেই আমরা কি হিসেবে ধরবো? দুইটাকেই আমরা সিএফসি হিসেবে ধরে নামকরণ করব। ঠিক আছে, কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। সিএফসি গ্যাস বলো, এইচসিএফসি গ্যাস বলো, তাদের নামকরণের ক্ষেত্রে প্রত্যেকটাই কি আসবে বলো তো ভাইয়া?
সিএফসি কথাটা আসবে। তাহলে চলো আমরা নামকরণ কিভাবে করি সেটা দেখি। ঠিক আছে, মনে করো আমি একটা সংকেত লিখলাম সি, তারপরে কি বলতো ভাই, এখানে একটা ক্লোরিন আছে এবং তিনটা কি আছে, ফ্লোরিন আছে। ঠিক আছে, ফ্লোরিন আছে। তো এই যৌগটার নাম হবে ভাইয়া, এই যৌগটার নাম হবে ভাইয়া সিএফসি, তারপরে তিনটা অঙ্ক। সিএফসি তারপরে কি হবে বলতো ভাইয়া, তিনটা অঙ্ক, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি। আমি বেসিক বুঝাবো, তারপরে আমি শর্টকাটও বলে দিব শর্টকাটে কিভাবে করে ফেলতে পারবা। এখন এ কাকে ইন্ডিকেট করে ভাইয়া, এ হচ্ছে যৌগে কার্বন সংখ্যা থেকে এক কম। ঠিক আছে, কার্বন সংখ্যা থেকে এক কম, থেকে এক কম। এইচ কি বলতো ভাইয়া, বি কি বলতো ভাইয়া, বি হচ্ছে হাইড্রোজেন সংখ্যা, হাইড্রোজেন সংখ্যা থেকে এক বেশি। ঠিক আছে, যৌগে হাইড্রোজেন সংখ্যা থেকে এক বেশি, থেকে এক বেশি। শর্টকাটও আসতেছি। আর সি অঙ্কটা কাকে ইন্ডিকেট করবে ভাইয়া, ফ্লোরিনের সংখ্যা। ঠিক আছে, ফ্লোরিনের সংখ্যা। যেমন এই যৌগটাতে কার্বন কয়টা বলতো ভাইয়া, এই যৌগটাতে কার্বন আছে কয়টা, মানে এই যৌগ বলতেছি, এই যৌগটাতে কার্বন আছে কয়টা বলতো ভাইয়া, একটা। তাহলে এর মান কত হবে, কার্বন সংখ্যা অপেক্ষা এক কম, তাহলে 1 - 1 = 0। এই যৌগটাতে হাইড্রোজেন কয়টা আছে, নাই, তাহলে তার থেকে এক বেশি সমান কত হবে, 0 + 1 সমান কত, 1। এই যৌগটাতে ফ্লোরিন কত আছে, তিনটা, তাহলে সি এর মান কত হবে বলতো ভাইয়া, কত হবে, সি এর মান হবে ফ্লোরিনের সংখ্যা 3। তাহলে এই যৌগটার নাম হবে ভাইয়া সিএফসি এ বি সি। এর জায়গায় কত 0, বি এর জায়গায় হচ্ছে 1, সি এর জায়গায় কত 3। তো এই শূন্যটা আমাদের কি লেখার দরকার নাই, এটার নাম কত হবে, সিএফসি 13। আমি কি বুঝাইতে পারছি ভাইয়া, আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? ভাইয়া আরেকবার রিপিট করলে ভালো হ্যাঁ, হয়, বলতেছি। সিএফসি এবিসি থেকে। হ্যাঁ বলতেছি। তো সিএফসি এর নামকরণ মানে সিএফসি গ্যাসের নামকরণ কি হবে ভাইয়া, সিএফসি এবিসি। এখানে এ কে ভাইয়া যৌগটাতে যতগুলা কার্বন আছে তার থেকে এক কমাইলে যে সংখ্যাটা পাবো, যে অঙ্কটা পাবো সেটা হবে এ এর মান। বি কি, বি হচ্ছে ভাইয়া এই যৌগটাতে যতগুলা হাইড্রোজেন আছে তার সাথে যদি আমরা এক যোগ করি যে মানটা পাবো সেটা কি হবে, বি এর মান। সি কি হবে ভাইয়া, যৌগটাতে যতগুলা ফ্লোরিন আছে তার মান। ঠিক আছে, তার সংখ্যা। ফ্লোরিন কয়টা আছে সেটা আমাদের দেখার দরকার নেই। ঠিক আছে, এখন মনে করো এই যৌগটাতে কার্বন আছে কয়টা, একটা, তাহলে এর মান কত, কার্বন সংখ্যা থেকে এক কম, তাহলে 1 - 1 কত, 0, তাহলে এর মান হবে 0। বি কি বলতো ভাইয়া, হাইড্রোজেন সংখ্যা অপেক্ষা এক বেশি। এই যৌগটা থেকে হাইড্রোজেন আছে নাই, তাহলে তার সাথে এক যোগ করলে কত হবে, 0 + 1 = কত, 1, তাহলে বি এর মান কত হবে, 1। সি কি বলতো ভাইয়া, ফ্লোরিনের সংখ্যা, যৌগটাতে কয়টা আছে, তিনটা ফ্লোরিন আছে, তাহলে সি এর মান কত হবে, 3। তাহলে এই যৌগটার, এই সিএফসি যৌগটার নাম কি হবে, সিএফসি এবিসি। তাহলে এর জায়গায় কত বসবে, 0, বি এর জায়গায় 1, সি এর জায়গায় কত, 3। তো 0 যদি আগে আসে, আগের 0 আমাদের লেখা লাগে না, তাহলে এই যৌগটার নাম কি হবে, সিএফসি 13। বুঝাইতে পারছি ভাইয়া, বুঝাইতে পারছি ভাইয়া? জি ভাইয়া। তাহলে চলো শর্টকাট দেখে ফেলি। তাহলে চলো শর্টকাট দেখে ফেলি। ঠিক আছে, শর্টকাট দেখে ফেলি। যদি কেড়ে নিতে এটা আমাদের লং কাট নিয়ম। তো আমাদের শর্টকাট নিয়ম লিখো আমার সাথে সাথে, শর্টকাট। শর্টকাট, যৌগে কার্বন, হাইড্রোজেন এবং এফ এর সংখ্যা পাশাপাশি বসাবো। পাশাপাশি বসিয়ে 90 বিয়োগ করব। কত বিয়োগ করব, 90 বিয়োগ করব। ঠিক আছে, তাহলে যেই যৌগটা পাবো সেখানে কয়টা কার্বন আছে, কয়টা হাইড্রোজেন আছে, কয়টা ফ্লোরিন আছে, তাদের সংখ্যা কি পাশাপাশি বসিয়ে আমরা কি করব, 90 বিয়োগ করে দিব। বিয়োগ করলে যে সংখ্যাটা পাবো সেটা হবে কি, সিএফসি অত। দেখো ভাইয়া, মনে করো এই যৌগটা হচ্ছে এরকম CCl(F3). ঠিক আছে, তাহলে এই যৌগটাতে কার্বন সংখ্যা কয়টা, একটা। হাইড্রোজেন সংখ্যা আছে নাই, 0টা।
ফ্লোরিন সংখ্যা কয়টা? 3টা। এই যে কার্বন সংখ্যা, হাইড্রোজেন সংখ্যা এবং কি ফ্লোরিন সংখ্যা পাশাপাশি বসাইছি, তার থেকে কত বিয়োগ করব? 90 বিয়োগ করব, কত হয়? 13। তাহলে এই যৌগটার নাম কত হবে? সিএফসি কত? 13। বুঝতে পারছেন ভাইয়া? বুঝতে পেরেছেন ভাইয়া? বুঝতে পেরেছেন ভাইয়া? জি ভাইয়া। ভাইয়া। তাহলে এইটার নামকরণ লিখে ফেলেন তো ভাইয়া, C2, ঠিক আছে, C2H2F3Cl। এটার এটার নাম কি হবে বলেন তো ভাইয়া? সিএফসি কত হবে? এই যৌগটার নাম কত হবে? সিএফসি কত? CFC 133 133 এটা হবে? সবার কি এটা আসছে? জি ভাইয়া। ওকে 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 ওকে। যদি 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 তাইলে দেখো, আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে কার্বন, হাইড্রোজেন এবং ফ্লোরিনের সংখ্যা পাশাপাশি বসাবো। তাহলে কার্বন হচ্ছে 2টা, হাইড্রোজেন হচ্ছে 2টা, ফ্লোরিন হচ্ছে 3টা। তাহলে তার থেকে কি করব? 90 বিয়োগ করব, তাহলে কত আসে? 133। তাহলে এটার নাম হবে সিএফসি 133। আর দেখতেছো ভাই এখানে হাইড্রোজেন আছে, তো এটাকে সিএফসি না বলে তুমি কি বলতে পারো? এসসিএফসি 133ও বলতে পারো, তোমার ইচ্ছা তুমি কোনটা বলবা। এবং সিএফসি বলো, এসসিএফসি বলো, তাদেরকে আমরা কি নামে ডাকি বলো তো ভাইয়া? ফ্রেয়ন নামেও ডাকতে পারি। তাহলে এটার নাম আমরা কি বলতে পারি? ফ্রেয়ন 133ও বলতে পারি, তোমার ইচ্ছা কোন নামে ডাকবা তুমি। 3টা নামই কারেক্ট। ফ্রেয়ন 133 এই নামেও তুমি ডাকতে পারো, ঠিক আছে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে এই দুটি চোখে, ঠিক আছে। তাহলে কি নামে ডাকবা সেটা কমপ্লিটলি তোমার পার্সোনাল বিষয়, ঠিক আছে, পার্সোনাল বিষয়। আচ্ছা, তাহলে চলো আমরা আরো প্র্যাকটিস করি, ঠিক আছে, আমরা আরো প্র্যাকটিস করি। দেখো আমরা কিন্তু এই সিএফসি 13 কে কি ডাকতে পারতাম? ফ্রেয়ন 13 ডাকতে পারতাম, ঠিক আছে। আমাদের কি জাত নষ্ট হয়ে যাইতো? আমাদের জাত কিন্তু নষ্ট হইতো না। সেম কথা ভাইয়া, সেম, ঠিক আছে, কোনো পার্থক্য নাই, ঠিক আছে, কোনো পার্থক্য নাই। তাহলে চলো আমরা এবার উল্টা কাজ করি, ঠিক আছে। আমরা এবার কি করি? একটু উল্টা কাজ করি। ভালটা কাজ তো অনেক করেছি, উল্টা কাজও একটু করি। মনে করো তোমাকে দিয়ে দিছে উল্টা কাজ। উল্টা কাজ তোমাকে দিয়ে দিছে, বলো তো ভাইয়া, তোমাকে বলছে সিএফসি 12 এর সংকেত লিখো। বা বলতে পারে সিএফসি 12 তে কয়টি ক্লোরিন আছে, কয়টি ফ্লোরিন আছে, ঠিক আছে, হাবিজাবি বলতে পারে না? সংকেত লিখো। কি করবা বলো তো ভাইয়া? দেখো, সংকেত থেকে নাম লেখার জন্য আমরা কি করছি? কার্বন সংখ্যা, হাইড্রোজেন সংখ্যা, ফ্লোরিন সংখ্যা, ঠিক আছে, ওইটার থেকে কি করছি? 90 বিয়োগ করে যে সংখ্যাটা পাইছি সেই সংখ্যাটা আমরা পেয়ে গেছি। এখন বলো তো এই সংখ্যাটার সাথে যদি আমরা 90 যোগ করে দিই, তাহলে আমরা কার্বন সংখ্যা, হাইড্রোজেন সংখ্যা, ফ্লোরিন সংখ্যা পেয়ে যাব না? জি ভাইয়া। তাহলে আমরা কি করব বলো তো ভাই? আমরা সিম্পলি যে কাজটা করব, এই যে সংখ্যার সাথে, পিছনের সংখ্যার সাথে কি করব? 90 যোগ করে দিব। কি করব বলো তো ভাইয়া? 90 যোগ করে দিব। তাহলে 90 যোগ করলে যে সংখ্যাটা পাবো, তার প্রথমটা কাকে ইন্ডিকেট করবে? কার্বন কার্বন সংখ্যা। দ্বিতীয়টা কাকে ইন্ডিকেট করবে? হাইড্রোজেন সংখ্যা। তৃতীয়টা কাকে ইন্ডিকেট করবে? ফ্লোরিনের সংখ্যা। তাহলে তুমি বলো তো ভাইয়া, এই যোগে কার্বন আছে কয়টা? একটা। এই যোগে কার্বন আছে কয়টা বলো তো ভাইয়া? একটা। এই যোগে হাইড্রোজেন কয়টা আছে? নাই। এই যোগে ফ্লোরিন কয়টা আছে বলো তো ভাইয়া? 2টা। এখন বলো কার্বনের যোজ্যতা কত? 4। বাকি 2টা হাতে কে বসবে? ভাইয়া এটা ক্লোরোফ্লোরো কার্বন, ক্লোরিন ছাড়া আর কোনো অপশন আছে? তাহলে বাকি হাতগুলোতে কাকে বসাই দিবা? ক্লোরিন বসাই দিবা। আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? এই বুঝাইতে পারছি? জি বুঝতে পারছি ভাইয়া। ভাইয়া। তাহলে HCFC 112 তে কয়টি ক্লোরিন আছে, ঠিক আছে, বের করে ফেলো তো। এটা খুবই এমসিকিউ এর জন্য খুবই খুবই কমন একটা কোশ্চেন। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে এই দুটি চোখে। ইয়া ইয়া ও, মাঝে মাঝে ওই ভিতর থেকে গান আসে, বুঝছো, তোমরা মাইন্ড করো না, ঠিক আছে, এগুলা ভিতরের অনুভূতি।
ভাইয়া কয়টি কি আছে? হ্যাঁ হ্যাঁ, ভাইয়া কয়টি, তারপরে তো কিছুই লেখা নাই। কয়টি ক্লোরিন আছে, ঠিক আছে, কয়টি ক্লোরিন আছে ভাই চারটি। আমি জানি না কয়টি, আমি বানাই দিছি। আচ্ছা, তাহলে চলো কয়টি আছে দেখি। আমরা কি করব, যে সংখ্যাটা আছে সেটার সাথে কত যোগ করে দিব? 90 যোগ করে দিব। 90 যোগ করলে কত পেলাম? 202। তাহলে এটা হচ্ছে কয়টা? কার্বন সংখ্যা। এটা হাইড্রোজেন সংখ্যা। এটা কি বলতো ভাইয়া? ফ্লোরিন সংখ্যা। তাহলে কার্বন কয়টা আছে? 2টা, বসাই দিলাম। তারপরে কি, যতগুলা হাত ফাঁকা আছে ওই হাতগুলো আমরা এইভাবে বসাইলাম, ঠিক আছে। তারপরে ফ্লোরিন কয়টা আছে? 2টা, তো যে কোনো জায়গায় 2টা ফ্লোরিন আমরা বসাই দিলাম। তারপরে কি, বাকি জায়গায় আমরা কাকে দিয়ে ফিল আপ করবো? ক্লোরিন দিয়ে ফিল আপ করবো। এটা আসলে HCFC হবে না, এটা CFC হবে, ঠিক আছে। আমরা HCFC কে CFC রাখতে পারি, বাট CFC কে আমরা কি রাখতে পারি না? HCFC রাখতে পারি না, ঠিক আছে। আচ্ছা, তাইলে এটাতে ক্লোরিন কয়টা আছে বলতো ভাইয়া? 1টা 2টা 3টা 4টা ক্লোরিন আছে, ঠিক আছে। উত্তর হবে কয়টা? 4টি। তাহলে এরকম যে কোনো প্রবলেম সলভ করতে পারবে না ভাইয়া এবং আপুরা? এই পারবে না? জি ভাইয়া। অবশ্যই পারবা, খুবই সহজ একটা বিষয়, ঠিক আছে। আগামী ক্লাসে কিন্তু ওই যে থাকবে, ডেইলি এক্সাম যে থাকবে 3টা 4টা কোশ্চেনের, ওইখানে কিন্তু এই জিনিসপত্রগুলা দেওয়া থাকবে, ঠিক আছে ভাইয়া, দেওয়া থাকবে। তাহলে চলো আজকে আমাদের লাস্ট টপিক এবং খুব মজার একটা টপিক নিয়ে আমরা একটু পড়াশোনা করব, ঠিক আছে। শোনো, এখন থেকে যে জিনিসপত্রগুলা পড়াবো ভাইয়া, এগুলা আমি সিরিয়াসলি বলতে গেলে আমি খুব বেশি পড়াইতে পারবো না, ঠিক আছে। এখন থেকে যে টপিক গুলা, এগুলা জাস্ট আমি বর্ণনা করে যাব প্রসেস গুলা, বাট ভিতরে ভাইয়া প্রচুর পরিমাণে রিডিং আছে, ঠিক আছে, প্রচুর পরিমাণে রিডিং আছে। সবচেয়ে ভালো হয় তোমরা যদি গুহ স্যারের বইতে রঙিন লেখাগুলা রিডিং করে রাখো, ঠিক আছে। গুহ স্যারের বইতে কিছু কিছু রঙিন লেখা আছে, এই রঙিন লেখাগুলা যদি রিডিং করো তোমাদের জন্য বেস্ট হয়। তো আমি কিন্তু ভাই এগুলা টোটালি থিওরিটিক্যাল হওয়ার কারণে সবকিছু পড়াই দিতে পারবো না, যদিও এখান থেকে কি আসে, মাঝে মাঝে MCQ থেকে কোশ্চেন আসে। আমি শুধুমাত্র ওই জিনিসপত্রগুলাই তোমাদের পড়াইতে পারবো যেগুলা বিগত বছরে এসে গেছে, ঠিক আছে। নতুন যেগুলো আসতে পারে সেগুলো কিন্তু আমি খুব বেশি পড়াইতে পারবো না। এই জন্য তোমাদের যেটা করা লাগবে, তোমাদের পুরো যে থিওরিটিক্যাল জিনিসপত্রগুলো আছে একবার অ্যাটলিস্ট রিডিং করতে হবে, ঠিক আছে। একবার অ্যাটলিস্ট রিডিং করো, কেমন? দোষ তো নাই, একবার রিডিং করতে দোষ আছে বলো তো ভাইয়া? দোষ নেই। একবার রিডিং করো, আর যেগুলোর উপরে আমি এমফাসাইজ করছি, জোর দিছি, ওগুলো ভালোভাবে পড়ো, ঠিক আছে। কারণ এখন থেকে টোটালি তোমাদের থিওরি শুরু, ঠিক আছে, টোটালি থিওরি শুরু। কালকেও আমি কিছু থিওরি নিয়ে গ্যাস করে আমাদের এই চ্যাপ্টারে ফেয়ারওয়েল হয়ে যাবে, ঠিক আছে, পরশুদিন আর কি। পরের ক্লাসে কিন্তু আমরা পরিমাণগত রসায়ন শুরু করব, ঠিক আছে। এরপরের ক্লাসে কিন্তু আমরা পরিমাণগত রসায়ন শুরু করব। তো আমরা এসিড বৃষ্টি নিয়ে কথাবার্তা বলতেছি। দেখো ভাইয়া, বায়ুমণ্ডলে কিন্তু অনেকগুলা গ্যাস আছে, তাই না? বায়ুমণ্ডলে অনেকগুলা গ্যাস আছে, যেমন ভাইয়া সালফার ডাই অক্সাইড আছে, তারপরে নাইট্রোজেন ডাই অক্সাইড আছে, নাইট্রোজেনের অনেকগুলো অক্সাইড আছে, সালফারেরও কি আছে, অনেকগুলো অক্সাইড আছে, তারপরে কার্বন ডাই অক্সাইড আছে, ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড আছে। এগুলা কি করে বলতো ভাইয়া? বায়ুমণ্ডলে কিন্তু ঘুরতে থাকে, ছোটাছুটি করতে থাকে। যখন আকাশ থেকে বৃষ্টি নামে, বৃষ্টির ফোঁটা কি করে? টপ টপ করে পড়ে এবং আমাদের মনে পুলক জাগে, তাই না? বিভিন্ন অনুভূতির সৃষ্টি হয়, তো ফোঁটা ফোঁটা করে বৃষ্টি পড়ে, তাই না? তো বৃষ্টি পড়ার সময় বলতো ভাইয়া, তারা এই যে ভূপৃষ্ঠে থাকা বা এই বায়ুমণ্ডলে থাকা এই গ্যাসগুলাকে পায় না? এই পায় না? অবশ্যই কিন্তু পায়। যখন তারা এই যে বৃষ্টির সংস্পর্শ পায়, ঠিক আছে, যখন এই গ্যাসগুলা বৃষ্টির সংস্পর্শ পায়, তারা কি বিক্রিয়া না করে থাকতে পারবে? পারবে না, কিন্তু তারা কিন্তু কি করবে? বৃষ্টির সাথে বিক্রিয়া করে ফেলবে, মানে জলীয় পানির সাথে বিক্রিয়া করে ফেলবে আর কি। এখন তারা যদি পানির সাথে বিক্রিয়া করে ফেলে, তাহলে বলো তো ভাইয়া, এখানে আলটিমেটলি কি উৎপন্ন হবে? এখানে কিন্তু আলটিমেটলি আমাদের কি উৎপন্ন হচ্ছে? এসিড উৎপন্ন হয়ে যাচ্ছে, যদিও তাদের ঘনমাত্রা কি হবে? খুব কম হবে। কারণ পানির তুলনায় গ্যাসে যে মানে এই যে গ্যাসীয় উপাদানগুলা, এগুলার পরিমাণ কিন্তু অনেক কম, ঠিক আছে, প্রচুর কম, তোমরা জানো এটা। তো এগুলা কি করবে বলো তো ভাইয়া? অনেকগুলা আলাদা আলাদা কিসের সৃষ্টি করবে? এসিডের সৃষ্টি করবে, ঠিক আছে। সবগুলা মোটামুটি এসিডের সৃষ্টি করবে, সবগুলাই করে আসলে, ঠিক আছে, সবগুলাই করে। এগুলা বলো তো ভাইয়া, বৃষ্টির পানির সাথে সাথে মাটিতে এসে পড়বে না? এই মাটিতে এসে পড়বে না বলো তো ভাইয়া এগুলা? জি ভাইয়া। বৃষ্টি পড়ে ফোঁটা ফোঁটা পায়ে দিয়ে ছিঁড়া যেতা না? আঁকা বাঁকা মেয়েটুর পথে কোন ফকির নিয়ে হেঁটে যায়, গানটা শুনছো নাকি টাপুর টুপুর শুনছো? এই গানটা শুনছো আসলে? জি ভাইয়া। কি ফোঁটা ফোঁটা না টাপুর টুপুর? টাপুর টুপুর। ফোঁটা ফোঁটা শুনো নাই? জি না ভাইয়া। ফোঁটা ফোঁটা না হ্যাঁ, শুনলে আপনি একটু শোনায় দেন।
তা এটা ছিল এরকম, বৃষ্টি পরে ফোঁটা ফোঁটা, পায়ে দিয়ে ছিঁড়া জুতা, আঁকা বাঁকা মেটু পথে কোন ফকিন্নি হেঁটে যায়, ঠিক আছে? এই টাইপের একটা গান ছিল, ব্যঙ্গাত্মক গান। ভাইয়া এটা আপনার বানানে না আসলে না না, আসলেই আসলেই ছিল, আসলেই ছিল। বৃষ্টি পরে ভাই ফোঁটা একটু সুর ফোঁটা, দিয়ে শোনাইতেন, পায়ে দিয়ে ছিঁড়া জুতা, সুরের অভাব বোধ পরে করছি। ফোঁটা ফোঁটা, পায়ে দিয়ে ছিঁড়া জুতা, আঁকা বাঁকা মেটু পথে কোন ফকিন্নি হেঁটে যায়, এরকম ছিল গান। ভাইয়া সব রেকর্ড হইতেছে। হোক, আমার কি, আমার ব্যাচের বাইরের পোলাপান তো এই রেকর্ড পাবে না, কখনোই পাবে না, কোশ্চিন কালেও পাবে না। জোশ ছিল ভাইয়া। আর কিছু, এগুলাই জোশ লাগবে, পড়াশোনা তো জোশ লাগবে না তোমার, না? এটা কি প্রাপ্তি না? হ্যাঁ প্রাপ্তি। আজকে এক্সামে কত পাইছো প্রাপ্তি? প্রাপ্তি এই যে এবার মাইক দেওয়ার মতো কাজ করতেছে, চুপচাপ, আবার চুপচাপ। তোমাদের পুরো ভাইয়া। গ্রুপ করে মাইক দিব। এই এক্সামে কত পাইছো আজকে? এক্সামে কত পাইছো? ও এই, ভাইয়া, পাইছি তো ভাইয়া, নেগেটিভ পাই নাই, পজিটিভ পাইছি। আচ্ছা ঠিক আছে, যাও, নেগেটিভের জন্য ছেড়ে দিলাম, মাফ করে দিলাম, মানে পজিটিভের জন্য। হ্যাঁ ফাহিম শাহরিয়া বলো। ভাই এই যে নাইট্রিক অ্যাসিড উৎপাদনের বিক্রিয়াটা একটু সমতা করে দিবেন। ও এবিসি ধরো না রে ভাই, এবিসি ধরো। এই সমতাকরণ শিখাইতে হবে তোমার এই নরমাল বিক্রিয়াগুলোতে। এখানে এ ধরবা, এখানে বি ধরবা, এখানে সি ধরবা, ঠিক আছে? এখানে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয়, নাইট্রাস অ্যাসিড উৎপন্ন হয়, ঠিক আছে? অনেক কিছু উৎপন্ন হয়, অনেক টাইপের অ্যাসিড উৎপন্ন হয়, কেমন? অনেক টাইপের অ্যাসিড উৎপন্ন হয়, বাট কি উৎপন্ন হয় অনুসারে তুমি সমতাকরণ করতে পারবা, ঠিক আছে? কেবলমাত্র একটা অ্যাসিড উৎপন্ন হয় না, এখানে দুই টাইপের অ্যাসিডের মিক্সচার উৎপন্ন হয়, কেমন দেখবা, ঠিক আছে? আর একটা সার্টেন বিক্রিয়ার বিক্রিয়ক এবং উৎপাদ যদি তুমি জানো ভাই, এটা সমতাকরণ করার মতো ইজি জিনিস আর কিছু নাই। জাস্ট এবিসি ধরে কি করবা, যা করার করে দিবা, ঠিক আছে? যা করার করে দিবা। তাহলে এরা কি করবে বলো তো ভাই, বৃষ্টির পানির সাথে কোথায় চলে আসবে? মাটিতে চলে আসবে। মাটিতে চলে আসলে মাটির যে পিএইচ সেটা কি হয়ে যাবে, বেড়ে যাবে না? আর মাটির পিএইচ বেড়ে গেলে কি হবে বলো তো ভাইয়া, কলা গাছ সব মরে যাবে, তাই না? কলা গাছ সব মরে যাবে। তাহলে আমরা এসিড বৃষ্টির কারণে কি পাবো, কলা গাছ খাইতে পারবো না, কলা খাইতে পারবো না, ঠিক আছে? কারণ কলা গাছ সব মারা যাবে। তো এসিড বৃষ্টির কারণে কিন্তু আরো অনেক সমস্যা হয়, ঠিক আছে? পিএইচ এর তো পরিবর্তন হয়, মাটি বলো নদী নালা বলো সবকিছুর পিএইচ এর পরিবর্তন হয়। তার উপর আরো একটা বেশ বেশ দুর্ঘটনা ঘটে। যে ঘটনাটা ঘটে, তুমি অনেক কষ্ট করে একটা বাড়ি বানাইলা, ঠিক আছে? বাড়ির কিন্তু ক্ষয় হয়, ঠিক আছে? বাড়ির যে দেয়াল সেটা কিন্তু কি হবে, আস্তে আস্তে ক্ষয় হবে, বাড়ির উজ্জ্বলতা কমে যাবে। তুমি মনে করো 20,000 টাকা দিয়ে বাসায় রং করাইলা, রংটা কি হয়ে যাবে বলো তো ভাই, আস্তে আস্তে উঠে যাবে, ঠিক আছে? তাজমহল তার উজ্জ্বলতা হারাচ্ছে, এটা কমন একটা ডায়লগ, ঠিক আছে? তো এই জিনিসপত্রগুলো কিন্তু এসিড বৃষ্টির জন্য হবে। তো এসিড বৃষ্টি কি বলতো ভাইয়া, বাতাসের যে অক্সাইড গুলো আছে তারা কি জলীয় বাষ্পের সাথে বৃষ্টি পড়ার সময় পানির সাথে কি বিক্রিয়া করে এসিড উৎপন্ন করে, যা কি করে বলতো ভাইয়া, বৃষ্টির সাথে পড়ে। তো এই ধরনের বৃষ্টিকে আমরা কি বলি, এসিড বৃষ্টি বলি। এই সংজ্ঞাটা 1 নম্বরের জন্য আসে, বুঝাই দিতে হবে, ঠিক আছে? এখন বলতো ভাই, এই এসিড বৃষ্টির পরিমাণ কমানোর জন্য আমাদের বাতাসে এই গ্যাসগুলোর পরিমাণ কমাইতে হবে না? হ্যাঁ, এই গ্যাসগুলোর কিন্তু পরিমাণ আমাদের কমাইতে হবে। তো এগুলা কমানোর জন্য তোমাদের বইতে অনেকগুলা অনেকগুলা ওয়ের কথা বলা আছে, ঠিক আছে? বিশেষ করে সালফার ডাইঅক্সাইড কমানোর বা সালফার ডাইঅক্সাইড নিয়ন্ত্রণের জন্য তোমাদের খুব সুন্দর একটা ব্যবস্থা দেওয়া আছে, ঠিক আছে? মনে করো সালফার ডাইঅক্সাইড যেটা, এটা বেশি পরিমাণে উৎপন্ন হয় কোথায়, কলকারখানায়, ঠিক আছে? সালফার ডাইঅক্সাইড যেটা, সেটা বেশি পরিমাণে কোথায় উৎপন্ন হয়, কলকারখানায় উৎপন্ন হয়, ঠিক আছে? কলকারখানায় উৎপন্ন হয়। এখন কলকারখানায় উৎপন্ন সালফার ডাইঅক্সাইড গুলোর সাথে যদি কখনো কোনো একটা ব্যবস্থায় ভাইয়া এই ক্যালসিয়াম কার্বনেটের বিক্রিয়া ঘটানো যায়, ঠিক আছে? ক্যালসিয়াম কার্বনেটের যদি বিক্রিয়া ঘটানো যায়, তাহলে এই বিক্রিয়ায় ক্যালসিয়াম সালফাইড, ঠিক আছে, ক্যালসিয়াম সালফাইড এবং কি বলতো ভাইয়া, কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। এই ক্যালসিয়াম সালফাইড থেকে তুমি খুব মূল্যবান একটা যৌগ উৎপন্ন করতে পারো, ঠিক আছে? এটার সাথে পানি এবং কি অক্সিজেন মিশিয়ে তুমি যে জিনিসটা উৎপন্ন করতে পারো সেটা হচ্ছে ভাইয়া, সমতাকরণ করে নিবা, সেটা হচ্ছে ভাইয়া ক্যালসিয়াম সালফেট সমতাকরণ করে নিবা, ঠিক আছে? আর হচ্ছে 2H2O। কেউ কি বলতে পারবা এই যৌগটার নাম কি? এই যৌগটার নাম হচ্ছে ভাইয়া জিপসাম। এটা খুবই দরকারি একটা যৌগ, ঠিক আছে?
এই জিপসামের দরকার বা প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা 5 নম্বর চ্যাপ্টারে পড়বো ইনশাআল্লাহ। তো এই জিপসাম কিন্তু উৎপন্ন করা কি বলতো ভাইয়া সম্ভব, এটা জিপসাম, ঠিক আছে, জিপসাম ম দিয়ে দিছি আগে। এটা খুবই দরকারি একটা যৌগ, বহুল কাজ, ঠিক আছে, বহুল কাজ, এটা অনেক কাজ, দেখবো এটা আমরা। তো এই জিপসাম কিন্তু প্রস্তুত করা পসিবল। এখন দেখো ভাইয়া, অ্যাসিড বৃষ্টির জন্য একটা দায়ী গ্যাস, অ্যাসিড বৃষ্টির জন্য একটা দায়ী গ্যাস, এটা থেকে তুমি কি করতেছো বলো তো ভাইয়া, একটা দরকারি জিনিসপত্র বানায় ফেলতেছো ভাইয়া। এই যে অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী সালফার ডাইঅক্সাইড কে তুমি যে ক্যালসিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করায় তুমি কি করতেছো, ক্যালসিয়াম সালফাইড বানাচ্ছ। এইটা যে ব্যবস্থাপনার মাধ্যমে করো বা যে প্রক্রিয়ার মাধ্যমে করো ওইটাকে বলা হয় কি বলতো ভাইয়া, এফজিডি প্লান্ট। ওইটাকে কি বলা হয়, এফজিডি প্লান্ট বলা হয়, ঠিক আছে। এটাকেই কি বলা হয়, এফজিডি প্লান্ট বলা হয়, ঠিক আছে। তো এফজিডি প্লান্ট কেন বলা হয়, এই যে সালফার ডাইঅক্সাইড যেটা, এটারে বলা হয় হচ্ছে ফ্লু গ্যাস, ঠিক আছে। এটারে কি বলা হয়, ফ্লু গ্যাস বলা হয়, ঠিক আছে। তো আলটিমেটলি এফজিডি প্ল্যান্ট কি জিনিস, তোমার সালফার ডাইঅক্সাইড যেটা, এটা কি আমাদের জন্য একটা ক্ষতিকর জিনিস। তো এটা থেকে আমরা কি করব, এটা থেকে আমরা এমন একটা জিনিস প্রস্তুত করব যেটা কি বলতো ভাই আমাদের জন্য দরকারি। তো এই পুরো ব্যবস্থাপনাটা যে প্ল্যান্টে করা হয় বা যে ব্যবস্থাপনার মধ্য দিয়ে করা হয় সেটাকে কি বলা হয় বলতো ভাইয়া, এফজিডি প্ল্যান্ট বলা হয়, ঠিক আছে ভাইয়া। তো এই ছিল মোটামুটি তোমাদের আজকের ক্লাস। আগামী ক্লাসে আমরা বিওডি, সিওডি, টিডিএস মানে পানির দূষণ নিয়ে পড়াশোনা করে আমাদের এই চ্যাপ্টার আমরা